ওকে, সো আজকে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে পিএসপি। আজকে আমরা একটু পিএসপি করবো প্রথমে। সো আমাদের ব্রাউজারে হচ্ছে আমরা জাস্ট লিখবো লোকাল হোস্ট, দেন আমরা মনে হয় ইশিকন ফোল্ডারের মধ্যে কাজ করছিলাম, তাই না? আজকে আমরা প্রথমে পিএসপি দেখবো, তারপরে ওয়ার্ডপ্রেসে যাব। কারণ পিএসপিটা না আগায় নিলে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করতে পারবেন না, বুঝতে পারবেন না, এরকম অবস্থা। তো আমাদের এই জন্য আগে পিএসপিটা করতে হবে। তো গতদিন আমরা সিম্পলি কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে পিএসপির স্ট্রাকচারটা কি, পিএসপি এর ভ্যারিয়েবল জিনিসগুলা কি, বা পিএসপি আমাদের শো করবে কিভাবে, কোনো একটা লেখা, কোনো একটা কিছু আমরা শো করাবো কিভাবে, তাই না? সো এই যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। ওকে, সো আমরা হচ্ছে যেটা করবো, এখন আমাদের ফোল্ডারটার মধ্যে যাব যেখানে আমরা পিএসপিটা রাখছি, অর্থাৎ জ্যাম htdocs। দেন এখানে ফোল্ডারটার নাম কি ছিল, ইশিকন, তাই না? উপরে আছে তাহলে। দেন পিএসপি, এই যে আমাদের এই ফাইলের মধ্যে আমরা কোড করছিলাম। তো এই ফাইলটাকে আমরা জাস্ট ওপেন করি। ওকে, সাবলাইমে আমি ওপেন করলাম। আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। তো প্রথমত নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট এগুলো ইউজ করে। প্রথমে সাবলাইম টেক্সটটা ইউজ করলেও এমনেটটা মানে যুক্ত করেন না, ফাইলে এমনেট যুক্ত করেন না, ঠিক আছে? কারণ আপনাদের কোড লেখার অভ্যাসটা করতে হবে আগে, তারপরে অন্য কিছু। আগে কোড লিখতে হবে, তারপরে অন্য কিছু, ঠিক আছে? অবশ্যই আগে করতে হবে। লোড মেথড মানে কোনটা লোড মেথডের কথা বলতেছেন, আমি ক্লিয়ার না। আচ্ছা, সো আমরা গতদিন দেখছিলাম যে আমরা পিএসপি কিভাবে লিখবো। অবশ্যই পিএসপির এই সিনট্যাক্সটা আপনাকে লিখতেই হবে। ওকে, পিএসপির এই সিনট্যাক্সটা আপনাকে মেনটেন করতেই হবে। আচ্ছা, এবার আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে বিভিন্ন ডাটা টাইপ সম্পর্কে জানবো। কিন্তু এর মধ্যে কোনো একটা লেখা আমরা দেখেছিলাম যে যে কোনো একটা লেখা, সাপোজ h2 আমরা ইউজ করতে পারবো, নো প্রবলেম। এটা হচ্ছে HTML এর ট্যাগ। কিন্তু এই যে HTML এর ট্যাগ h2 সহ আমি যে কিছু একটা লিখবো, এই লেখাটাকে এখন আমরা HTML এ কি করতাম, এভাবে লিখলেই কিন্তু আউটপুটে শো করতো। কিন্তু পিএসপি এর ক্ষেত্রে আউটপুটে শো করবে না এইভাবে লিখলে। এটাকে কি করতে হবে, আউটপুটে শো করানোর জন্য একটা ফাংশন ইউজ করতে হবে, নাম হচ্ছে ইকো। নাম হচ্ছে কি, ইকো, দেন ডাবল কোটেশন, দেন লাস্টে সেমিকোলন। এবার আমাদের আউটপুটে ঠিকঠাক মতোই শো। এগুলাই হচ্ছে ডিফারেন্স। ওকে, সো এবার যদি আমি এখানে রিলোড দিই, দেখেন সামথিং, h2 এর মধ্যে আমাদের সামথিং কথাটা আসছে। সো এগুলোই বেসিক্যালি ডিফারেন্স। আপনাকে এভাবে সিনট্যাক্স অনুযায়ী পিএসপি লিখতে হবে। এখন আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোটেশন ইউজ করতেছে। আবার আমি যদি মনে করেন এখন শুধু কোনো একটা সংখ্যা ইউজ করতে চাই, 5, সাপোজ ইকো 5 যদি লিখি, ইকো 5 শুধুমাত্র এই কথাটা লিখি, দেখেন 5 শো করতেছে। কিন্তু এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে আমি কখন এই যে কোটেশন আর কখন এই যে আমি কোটেশন বিহীন লিখবো, এই জিনিস বিষয়গুলো তো জানতে হবে, তাই না? এই বিষয়গুলো তো ক্লিয়ার হতে হবে। সো ক্লিয়ার হই আমরা আসলে। এজন্য আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাটা টাইপ। আর পিএসপি তে কমেন্ট করতে হয় যেরকম এইচটিএমএল এ কমেন্ট করতেন যেভাবে, পিএসপি তে করতে হয় এভাবে, ডবল এভাবে ব্র্যাকেট দিবেন, দেন লিখবেন যা ইচ্ছা। তো এখানে লিখলাম ডাটা টাইপ। ওকে, এভাবে আপনি কমেন্ট করতে পারবেন পিএসপি তে। ওকে, সো এবার ডাটা টাইপ বলতে দেখেন আমরা কি কি ডাটা টাইপ আছে। যেরকম আমাদের ডাটা টাইপের নাম হচ্ছে ইন্টিজার। ইন্টিজার ডাটা টাইপ, সরি,
তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইউজ করব স্ট্রিং স্ট্রিং ডাটা টাইপ, তারপরে হচ্ছে ফ্লোট ডাটা টাইপ, তারপরে হচ্ছে ডাবল ডাটা টাইপ। হ্যাঁ, সো আরো বেশ কিছু আছে, অ্যারে অবজেক্ট, এগুলা। সো আমরা ওগুলো পরে আলোচনা করবো, আপাতত বেশ এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা যে কোনগুলা আমরা কোটেশন দিব আর কোনগুলাতে কোটেশন দিব। হ্যাঁ, সো প্রথমে আসেন ইন্টিজার। ইন্টিজার টাইপের ডাটা টাইপ কাকে বলে? হ্যাঁ, সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটু লক্ষ্য করেন, আমরা 5 লিখছি, এখানে আমরা কিছু একটা লিখছি। সো ইন্টিজার যেটাকে বলা হয় ডাটা টাইপ, আমরা ডাটা টাইপ বলতে কি বুঝবো, মানে কোনো একটা কিছু যে আপনি লিখতেছেন, কোনো একটা কিছু লিখছেন, সেগুলারই একটা টাইপ আছে। এই যে আমি একটা কিছু লিখছি, এটার একটা টাইপ আছে, এই যে একটা কিছু লিখছি, এটার একটা টাইপ আছে। তো ওই টাইপ সম্পর্কে আপনাকে জানতে হবে, ওই টাইপের সিনট্যাক্সটা যদি জানেন তাহলে আর প্রবলেম হবে না যে কোনটাতে কোটেশন ইউজ করব, কোনটাতে কোটেশন ইউজ করব না, বা কোনটাতে সিঙ্গেল কোটেশন ইউজ করব, এরকম ব্যাপারগুলো। সো প্রথমে আসেন ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, যে সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তো এই যে দেখেন 5, এটা কি পূর্ণ সংখ্যা। ওকে, সো যখন আপনি ইন্টিজার কোন একটা পূর্ণ সংখ্যা হবে, তখন আপনাকে কোনো কোটেশন দেওয়ার দরকার হয় না, কোনো কোটেশন দেওয়ার দরকার হয় না। ঠিক আছে, কোনো কোটেশনই আপনার দিতে হবে না। শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে যেগুলা মনে করেন এ থেকে জেড পর্যন্ত লেখা, যার মধ্যে এ থেকে জেড পর্যন্ত থাকবে, সেটাই মনে করেন স্ট্রিং। সোজা কথায় সেটাই হবে কি স্ট্রিং। তো এখানে দেখেন তো এ থেকে জেড পর্যন্ত আছে কিনা, আছে না? সো এইগুলাকে আপনাকে এরকম কোটেশনের মাধ্যমে লিখতে হবে, তখনই সে বুঝে নিবে অটোমেটিক্যালি, কোটেশনের ভিতরে দিয়ে লিখছেন তখনই বুঝে নিবে সে এটা কি স্ট্রিং, সেটাকে কি বুঝে নিবে স্ট্রিং। ঠিক আছে, আর যখনই আপনি এভাবে লিখবেন তখন সেটাকে সে বুঝে নিবে যে এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা টাইপ, অর্থাৎ পূর্ণ সংখ্যা, ইন্টিজার। ওকে, আবার যখন মনে করেন আপনি 5.0 যখন দিবেন, মনে করেন যে এরকম, এটা এটা এখন পূর্ণ সংখ্যা হলো, এটা তো তখন পূর্ণ সংখ্যা না, তখন এটা হবে ফ্লোট। অর্থাৎ দশমিকের পরে, এই যে দশমিকের পরে যখন দেখবে একটা মাত্র সংখ্যা আছে, সেটাই হবে ফ্লোট। ঠিক আছে, আর ডাবল হচ্ছে দশমিকের পরে একাধিক সংখ্যা, অর্থাৎ একের বেশি, একের বেশি যখন হবে তখন হয়ে যাবে কি ডাবল। বুঝা গেছে ব্যাপারগুলা? তো এইগুলাতে আপনার কখনোই এই কোটেশন ইউজ করা লাগবে না। যেটা শুধুমাত্র স্ট্রিং টাইপের ডাটা টাইপ, সেগুলা শুধুমাত্র কোটেশন দিতে হবে, সেগুলাতেই শুধুমাত্র কোটেশন দিতে হবে। ওকে, তো এটা মূলত ডাটা টাইপ সম্পর্কে বেসিক ধারণা, আরো বিস্তারিত আছে পরে এগুলা। আপাতত এগুলো বোঝার জন্য যে আমি কোনটাতে কোটেশন দিচ্ছি, কোনটাতে এমনি লিখতেছি, এইটা ক্লিয়ার করার জন্য। তো আপনাকে এই চারটা আগে ডাটা টাইপটা বুঝতে হবে যে কোনটা কি ডাটা টাইপ। ঠিক আছে, কোনটা কি ডাটা টাইপ এটা আগে বুঝতে হবে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এবার একটু লক্ষ্য করেন, দেখেন ডাটা টাইপের মজাটা, ডাটা টাইপ এক্সাম্পল এবার আমরা দিব। সেটা হচ্ছে এখানে লিখে দিলাম ডাটা টাইপ এক্সাম্পল। ওকে, গতদিন আমরা ভ্যারিয়েবল সম্পর্কে আলোচনা করছিলাম যে ভ্যারিয়েবলটা হচ্ছে একটা পাত্র, ওকে, যার মধ্যে আমরা কোনো একটা কিছু রাখতে পারি, যেরকম আমরা একটা নাম, আর ভ্যারিয়েবলের আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন। ওকে, সো ডলার এ, আমি এটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ডলার দিয়ে একটা নাম দিতে হবে। সো আমি নাম দিলাম এ, এবার একটা ইকুয়াল দিলাম, এর মধ্যে আমি একটা সংখ্যা রাখছি 5। কি রাখলাম? 5 একটা সংখ্যা। সো এখন এটা কি টাইপের ডাটা টাইপ? পূর্ণ সংখ্যা, এটা ইন্টিজার, তাই না? এবার আমি আর একটা ভ্যারিয়েবল নিতেছি বি, ইকুয়াল টু, সাপোজ এখানে দিলাম 10, এটাও কই পূর্ণ সংখ্যা না? এটাও তো পূর্ণ সংখ্যা। সো এবার যদি আমি ইকো করি, ইকো মানেই হচ্ছে আউটপুটে শো করানো, ইকো ফাংশনের কাজ। তো এখানে এবার আমি যোগ করে ফেলবো ডলার এ প্লাস ডলার বি, তাহলে কি হবে ব্যাপারটা, এই ডলার এর মধ্যে কি আছে 5, 5টা এখানে বসে যাবে, ডলার বি এর মধ্যে কি আছে 10, 10টা এখানে বসে যাবে,
দেন ক্যালকুলেশন হয়ে যাবে, কারণ মিডিল আছে কি প্লাস, এটাকে অপারেটর বলা হয়। অপারেটর সম্পর্কে আমরা পরে আলোচনা করব। সো এইটা মেইনলি অপারেটর। হ্যাঁ, সো এই যে আমরা প্লাস বসালাম, এটার কাজ কি, দুই পারে যেটা আছে সেটাকে যোগ করে ফেলবে। সো যোগ করে আউটপুটটা শো করাবে, ইকো করতেছি তার মানে এখানে আউটপুটটা শো হবে, তাই না? সো আমরা রিলোড দিয়ে দেখেন 15 শো করতেছে। কি শো করতেছে? 15। ভালো করে এবার বুঝবেন। এবার দেখেন আমি যদি এবার এখানে সাপোজ আর একটা ভ্যারিয়েবল নিই $c, সাপোজ নাম দিলাম, এখানে আমি দিলাম 5 $c5। সো এখানে যদি আমি ওই প্লাস দিয়ে ওটাকে আবার বসাই দিই, তাহলে এবার যোগ হয়ে যাবে কত, আরো 5 তার সাথে, তাই না? তো এবার 20 রেজাল্ট আসার কথা, 20। ওকে, কিন্তু সামহাও এবার আপনি যদি এখানে কোটেশন দিয়ে দেন, যে এরকম ডবল কোটেশন, এখন আমি একটু আগে বললাম যে ডবল কোটেশন কি ক্ষেত্রে ইউজ হবে, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে, শুধুমাত্র কি ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রে। কিন্তু আপনি তো এখানে সংখ্যা বসাইতে চাচ্ছেন, সংখ্যা যার মাধ্যমে আপনি যোগও করতে চাচ্ছেন, তাই না? কিন্তু বাই চান্স আপনি জানেন না, এখানে আপনি কোটেশন দিয়ে দিলেন, এবার দেখেন আপনার আউটপুট কি আসে। রিলোড দেন, দেখেন আপনার আউটপুটটা কিন্তু ঠিক আছে, তাই না? সে F5টাকে এখানে বসাচ্ছে, F5টাকে কি এখানে বসাচ্ছে। আচ্ছা, সো এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে মেনলি সে ক্যালকুলেশনটা করতেছে, সমস্যা নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের এই উদাহরণটা আরেকটু অন্যভাবে দিতে হবে, এটাকে বুঝাতে হবে। হ্যাঁ, আমরা আরেকটু ডিপে যাই। ওকে, এই উদাহরণটা সাপোজ বাদ দিলাম, আমরা এবার একটা ক্যালকুলেশনের উদাহরণ করব। দেখেন, সো তখনই আমরা এই জিনিসটা ধরতে পারবো যে যখন আমরা কোটেশন দিব তখন এটা কিন্তু হয়ে যাবে স্ট্রিং। এবার মানে একটু ভালো মতো বোঝার ট্রাই করেন। হ্যাঁ, আমরা এখানে আগে স্টেটমেন্ট সম্পর্কে একটু জানি। স্টেটমেন্ট অর্থাৎ এটার মানে হচ্ছে আমাদের শর্ত, মানে কোন একটা কন্ডিশন চেক করা, কোন একটা কন্ডিশন চেক করা। অর্থাৎ আমি একটা ভ্যারিয়েবল নিতেছি, এখানে নিলাম 5। ওকে, এখানে কি নিলাম 5। এবার আমি দেখেন ইফ একটা কন্ডিশন দিতে পারি যে $a ইকুয়াল টু 3, $a ইকুয়াল টু যদি 3 হয়, মানে এই যে $a ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এখানে একটা আউটপুট শো করবে, অর্থাৎ অ্যান্সার ট্রু। সাপোজ অ্যান্সার ট্রু। আদারওয়াইজ দেখেন, আদারওয়াইজ যদি অ্যান্সার ট্রু না হয় অর্থাৎ ইলস, তখন আমাদের ইউজ করতে হয় কি ইলস। এবার এখানে ইকো দিয়ে আমি একটা আউটপুট শো করাতে পারি যে অ্যান্সার ফলস। ওকে, তো এবার আমাদের এই যে দুইটা আমরা আউটপুট দিলাম, কোনটা আসার কথা বলুন তো, এমনি মানে গেস করেন, যদিও এগুলো দেখেন নাই বা দেখছেন, বাট গেস করেন যে কোনটা আসার কথা, আসলে অ্যান্সার কি আসার কথা। অ্যান্সারটা কি আসার কথা এখন, অ্যান্সার ট্রু না অ্যান্সার ফলস, এই দুইটার মধ্যে কি আসার কথা? সো দেখেন, অনেকেই একটু আগেই মেসেজে ভর্তি করে দিচ্ছিল, মানে ওনারা একটু জানে ধারণা, তাই অনেক কিছু মেসেজ আগেই বলে দিচ্ছে, এটা ডাটা টাইপ, এটা এই, এটা ওই, ওটা ওই। ওগুলা করে আসলে কোনো লাভ নাই, ঠিক আছে? আপনি জানেন ভালো কথা। সো হচ্ছে যে ওগুলো বাড়তি স্মার্ট ডিগ্রি আমি পছন্দ করি না, ঠিক আছে? যেটা জিজ্ঞাসা করবো শুধুমাত্র সেটার অ্যান্সার দিবেন, আর দেখে যাবেন ক্লাসগুলা। সো অনেকেই বলতেছে অ্যান্সার ফলস, আপনারা সবাই ভুল অ্যান্সার দিয়েছেন। দেখেন এবার আউটপুট কি আসে, অ্যান্সার ট্রু। দেখছেন? তো আপনারা কি জানেন তাহলে? এবার এবার আমি কি মনে করব, এতক্ষণ তো খুব পটর পটর দেখলাম উপরের মেসেজ গুলা, কি অ্যান্সার হলো তাহলে এবার? তার মানে আপনারা ফলস। ওকে,
এর রিজনটা হচ্ছে এখানে শর্তটা আমি কি দিয়েছি এটা বুঝতে হবে। তো ওই যে ডাটা টাইপের এক্সাম্পলটা যেগুলা আমরা এর আগে দেখলাম যেটা হলো না, এবার আমরা ঠিকই বুঝতে পারবো ডাটা টাইপের এক্সাম্পলটা। দেখেন কিভাবে। সো এখানে আমি একটু বুঝাই দিই কেন ফলস রেজাল্ট আসবে। a ইকুয়াল টু 5 সেট করছি আমরা, তাই না? a ইকুয়াল টু 5 সেট করছি। এখন এইখানে আমরা চেক করতেছি যে এর মান 3। আসলে কি এটা চেক করলাম? এটা কিন্তু মানে চেক করা না। ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে এটার মান সেট করা। এটা মনে রাখতে হবে। শুধুমাত্র ইকুয়াল মানে কি? এটার মান সেট করলাম। সো উপরে একটা মান সেট করছি, এখানে আরেকটা মান সেট করছি। সো এখন এর মান এখানে 5, এখানে এর মান কত হলো? 3। তো এটা তো সেট করা হলো, সো এই জন্য অ্যান্সার ট্রু, ফলস না। আমি কম্পেয়ার করতেছি না এখানে। আপনারা যেটা মনে করছেন যে কম্পেয়ার করতেছি, কম্পেয়ার না। ঠিক আছে? কম্পেয়ার কখন হবে? যদি এবার এখানে আমি ডবল ইকুয়াল দিই। ডবল ইকুয়াল দিই। এই ডবল ইকুয়াল মানে হচ্ছে ডানে আর বামে যা আছে সেটা যদি সমান হয় তাহলে আমাদের এই রেজাল্ট দেখাবে, আদারওয়াইজ এই রেজাল্ট দেখাবে। ওকে? তো দেখেন আমাদের অপারেটরে কি কাজ করে। সো অপারেটর সম্পর্কে আমাদের জানতে হবে। শুধুমাত্র এটা আমি এখন বোঝাচ্ছি এই কারণে যে ডাটা টাইপটা এক্সাম্পল দেবো এই জন্য। ওকে? সো এবার দেখেন শুধুমাত্র আমি ডবল ইকুয়াল দিলাম, এবার আমাদের রেজাল্টটা কি আউটপুটে দেয়? অ্যান্সার ফলস, যেটা আপনারা গেস করছিলেন একটু। সবাই একই অ্যান্সার দিয়েছে। ওকে, একজনা শুধুমাত্র দেখলাম যে বলছে যে অ্যান্সার ফলস, অ্যান্সার হচ্ছে ট্রু হবে, বাকি সবাই অ্যান্সার ফলস। ওকে, সো এটা হচ্ছে ডাটা টাইপের খেল। সো ইকুয়াল মানে মনে রাখেন যে মান সেট করা, এর মান 5। সো এখানে আমি যখন ইকুয়াল দিয়েছি তখন এর মান 3 হয়ে গেছে, মানে এটাও সেট করলাম এর মান 3। আবার যদি আমি আরেকটা দিই, মনে করেন এই যে এখানে মনে করেন এর মান 5, এরকম আমি এর মান এখানে আরেকটা সেট করতে পারি, সমস্যা নাই। তখন সে যত নিচে আছে যেটা সেটা কিন্তু নিবে। তারপরে আমি এখানে আবার আরো সেট করতে পারি, ডলার এ ইকুয়াল টু সাপোজ 3, এরকম সেট করতে পারি, নো প্রবলেম। একটার পর একটা সেট করতে পারি একই ভ্যারিয়েবলের, কিন্তু সে এতগুলা মান তো নিবে না, সেটা নিবে হচ্ছে সে যেটা দেখবে যে লাস্টে ডিফাইন করা আছে সেটা নিবে। সো এখানে যে ব্যাপারটা হয়েছে যে এখানেও আমরা ওই ডিফাইনটা করে ফেলছি, যার কারণে অ্যান্সার আমাদের ট্রু আসছে। ওকে, কিন্তু আমরা যদি কম্পেয়ার করি বললাম তখন আমাদের এখানে ডবল ইকুয়াল দিতে হবে। এটার মানেই হচ্ছে ডানে আর বামে যে সংখ্যাটা আছে সেটা কি সমান হতে হবে। এখন দেখেন ডলার এ, এটা মানে এখন 5 আর এই 3। সো ডানে বামে আমি বলেছি কি সমান হতে হবে যখন আমি ডবল ইকুয়াল দিব। তো এখন কি সমান? তাহলে এখন কি সমান হচ্ছে? সমান কিন্তু হচ্ছে না, যার কারণে আমাদের এইখানে দেখেন অ্যান্সার ফলস আসছে। ওকে, আর যদি আমি এখানে এবার 5 করে দিই 5, তাহলে কি এবার সমান না? এবার সমান না? এবার তো ডানে আর বামে সমান, তার মানে যে এর মান 5 আর এখানেও 5, সো সমান। এবার কি আসার কথা? এবার ট্রু আসার কথা। এই যে দেখেন ট্রু, দেখছেন? সো এই জিনিসগুলা বুঝতে হবে। ওকে, এবার আসি ডাটা টাইপের ক্ষেত্রে। যে ডাটা টাইপটা আমরা হচ্ছে বুঝতে চাইছিলাম। ওকে, এখন এই যে স্টেটমেন্টটাও আমরা আরো বুঝবো, সমস্যা নাই। এখানে মনে করেন আরো যদি আপনি কন্ডিশন দিতে চান, আরো কন্ডিশন, অর্থাৎ এখানে আমরা এবার লিখবো ইলস ইফ, এভাবে আমরা আরো কন্ডিশন দিতে পারি। ইফ এর পরে ইলস ইফ দিয়ে আরো কন্ডিশন, মানে আপনি চাচ্ছেন একের অধিক কন্ডিশন, এটা তো মাত্র একটা কন্ডিশন হলো যে এ ইকুয়াল ইকুয়াল 5 কিনা, মানে এটার মান হচ্ছে কিনা। এখানে ধরেন আপনি এখানে দিলেন এ ইকুয়াল ইকুয়াল 6, এখানে চেক করবে সে এর মান 6 কিনা, তাহলে এখানে একটা আউটপুট দেখাবে, অর্থাৎ ইকো মনে করেন অ্যান্সার 6, এটা লিখে দিলেন। ওকে, তারপরে আরো এভাবে কন্ডিশন আপনি একটার পর একটা চেক করতেই পারেন, ইলস ইফ এভাবে। আবার এখানে কন্ডিশন দেন ডলার এ ইকুয়াল ইকুয়াল, সাপোজ এখানে 7 চেক করবেন, যখনই এখানে 7 দিবে অটোমেটিক্যালি এই কন্ডিশনে মিলবে। ওকে, এটা আরেকটু পরেই ক্লিয়ার হবে, আগে দেখেন অ্যান্সার সাপোজ এখানে দিলাম 7। ওকে,
সো আর একটা আমি কন্ডিশন দিতেছি ইলস ইয়েস। সো এখানে এবার আমি দিলাম $a ইকুয়াল ইকুয়াল 8। সো এবার এখানে আমি ইকো করলাম যে অ্যান্সার 8। ওকে, এখন একটা জিনিস মনে রাখেন, এবার যদি আমি এখানে ভ্যালু চেক করি, সাপোজ এখানে 7 দিলাম, এর মান কত এখন 7 না? তো এবার দেখেন প্রোগ্রামিং জিনিসটা কিভাবে কাজ করবে। প্রথমে সে আসবে এতটুকুনি, অর্থাৎ ইফ এর মধ্যে। তো এর মান কত 7, এখানে আমি কি দিয়েছি ডবল ইকুয়াল। এটার কাজ কি, দুইটাকে সে সমান আছে কিনা সেটা চেক করবে, ডানে বামে যেটা আছে সমান আছে কিনা চেক করবে, তাহলে সে এই কন্ডিশনটা প্রিন্ট করবে। তো এখানে তাহলে কন্ডিশনটা মিলতেছে, 7 আর 5 দুইটা সমান না, মিলছে না, তাই না? তখন সে এই কন্ডিশনে আসবে। এবার এই কন্ডিশনটা সে চেক করবে, তাহলে এখানে কত আছে এর মান 7, এখানে কত আছে 6, মাঝখানে কি ডবল ইকুয়াল। এটার কাজ কি, দুইটাকে ডানে বামের দুইটাকে চেক করা, ডানে বামের দুইটাকে চেক করা যে সমান কিনা, এই দুইটার মান সমান কিনা, তাহলে সে এই আনসারটা প্রিন্ট করবে। তো এটাও কি সমান হলো, সমান না, তাহলে এটাও সে ঢুকবে না। এবার সে এখানে আসবে, এখানে এসে এবার দেখবে যে এর মান 7 ইকুয়াল ইকুয়াল 7, অর্থাৎ ডানে বামে সমান পাচ্ছে সে, তখন সে এইখানে এই রেজাল্টটা প্রিন্ট করবে, আর বাকিগুলাতে সে আসবে না। সো এবার দেখেন আমি যদি হচ্ছে যে এখানে এবার রিলোড দিই, তাহলে অ্যান্সার 7 দেখাবে, দেখছেন? আমি যদি এখানে এবার এখানে 6 করে দিই, জাস্ট এখানে 6 করে দিই, তাহলে অ্যান্সার কি দেখাবে এবার 6, মানে সে 6 এর অ্যান্সারে চলে গেছে, অর্থাৎ এই যে এটার মধ্যে এবার কন্ডিশন মিলতেছে। সো বেসিক্যালি কাজগুলো করবে এইভাবে, একটার পর একটা একটার পর একটা। ওকে, সো আপনি ইফ একটা কন্ডিশন দিতে পারেন, দেন ইলস ইফ এর মাধ্যমে আপনি একটার পর একটা কন্ডিশন দিতে পারেন আরো, যা আমি আরো চেক করবো। কিন্তু মনে করেন এই কন্ডিশন দিলেন, এখন আপনি এখানে দিয়ে দিলেন 10, এখানে দিলেন কি 10, তাহলে একটাও কি এখানে মিলবে? এখন কন্ডিশনে একটাও মিলবে? একটাও মিলবে না, তখনই ইলস কাজ করবে। ইলস মানে মনে করেন কন্ডিশন যখনই মিলবে না, কন্ডিশন কোন একটা কিছু তখনই যখনই মিলবে না, তখন আমাদের ইলসে চলে আসবে। তো এবার দেখেন অ্যান্সার ফলস, তাই না? এই এটা রিলো দেন, দেখেন অ্যান্সার ফলস। এবার কি বোঝা গেছে এই বিষয়টা, এই যে এই ইয়াটা স্টেটমেন্টেরটা, এটাই মেইনলি যদি মনে করেন তাহলে এটা শিখে গেছে। ঠিক আছে, কিভাবে কন্ডিশন দিতে হয়, এভাবে আমরা একটা রেজাল্ট শিট বানাবো, সমস্যা নাই, আরো দেখবো এগুলা। কারণ আপনাদের ভালো কিছু করতে হলে অবশ্যই পিএইচপি জানতে হবে। বেশিরভাগ যে ওয়ার্ডপ্রেসে যে ফাংশনালিটি গুলা দেখছেন ওগুলা জানতে হবে, ওগুলা করতে হলে, বা কোন একটা সফটওয়্যার যখন আপনি বানাবেন ওয়েব বেস, হ্যাঁ, তখন আপনাদের এরকম, যেরকম আপনাদের এই যে দেখবেন ইউনিভার্সিটিতে, এর উদাহরণ দিই, ইউনিভার্সিটিতে আপনাদের রেজাল্ট সিস্টেম, এখন রেজাল্ট পোর্টাল অনলাইনে দেখা যায় যে কার কত রেজাল্ট, কোন সাবজেক্টে কত কি পাইছেন, এগুলো কিভাবে ওই সফটওয়্যারের মাধ্যমে। ওই সফটওয়্যার বানাবেন কিভাবে, এই পিএইচপি, এই রেজাল্ট ক্যালকুলেশন করবেন কিভাবে, এই এগুলা দিয়ে, বুঝতে পারছেন? তো এইগুলা দিয়ে বেসিক্যালি ওই কাজগুলো হয়। ওকে, সো এবার আসি আমাদের ডাটা টাইপের ওটা নিয়ে। ওকে, সো এবার বাই চান্স, এনি বাই চান্স আপনি এখানে এরকম কোটেশন দিয়ে দিলেন, কি দিয়ে দিলেন, কোটেশন দিয়ে দিলেন। সো এখন এখানে যদি 5 দেন, কি দেন 5 দেন, এবার কি অ্যান্সার আসার কথা বলেন তো দেখি, কে বলতে পারবে এবার? এবার কি অ্যান্সার আসার কথা ভালো মতো দেখেন আগে, হুট করে বলে বলে দিয়ে না, মানে একটু আগে মিলান, তারপরে বলবেন, একটু চিন্তা ভাবনা করেন। আমি তো স্ক্রিনটা ধরে রাখছি। অ্যান্সার ট্রু, তাই বলতেছে, দুইজন বলছে অ্যান্সার ট্রু, আর কই? ওকে, সো এবার রিলোড দেন, দেখেন কি আসে, অ্যান্সার ট্রুই আসে, তাই না? এটাই হচ্ছে কনফিউজড হওয়ার কাজ। ওকে, আচ্ছা, এবার মনে করেন এই জায়গায়
এই জায়গায় আপনি a ইকুয়াল ইকুয়াল 5 দিয়েছেন, তাই না? সো এবার এটার মান মনে করেন 5ই ঠিক থাকুক, সমস্যা নাই। এবার আমরা এই 5টাকে যদি কোটেশন দিই, এরকম ভাবে কোটেশন, এবার কি অ্যান্সার আসার কথা? এবারও কি অ্যান্সার ট্রু আসবে? এবার রিলোড দেন, অ্যান্সার কিন্তু ট্রুই আসে, তাই না? আমাদের মেনলি যখন আপনি একটা কোটেশন মানে হচ্ছে কোটেশন দিবেন, সেটা কিন্তু স্ট্রিং ভ্যালু হয়ে যাবে, তখন সেটা স্ট্রিং ভ্যালু হয়ে যাবে। আমি বলেছিলাম যে যখনই আপনি কোটেশনের মধ্যে লিখবেন সেটা কিন্তু স্ট্রিং ভ্যালু হয়ে যাবে, কিন্তু এখন আমাদের রেজাল্ট গুলা কিন্তু অল টাইম ট্রুই আসতেছে, কিন্তু আমাদের এটা তো স্ট্রিং, এটা তো আর পূর্ণ সংখ্যা না, অর্থাৎ a ইকুয়াল টু এটা 5, এটা কিন্তু ইন্টিজার, এটা এখন ইন্টিজার না, আর এটা কি স্ট্রিং হয়ে গেল না তাহলে? কিন্তু রেজাল্ট ট্রু তাহলে কি করে হলো, কিভাবে তাহলে মিলতেছে? মিলছে কেন? মেনলি আমরা আবার আমাদের এই কন্ডিশনের জিনিসটাকে ঠিক করতে হবে। ইকুয়াল ইকুয়াল মানে সে বুঝতেছে যে ডানে আর বামে সমান কিনা, ডানে বামে সমান, ঠিক আছে, সে দেখতেছে 5 5 মিলতেছে, কিন্তু সে এখন ডাটা টাইপটা মিলাতে পারছে না, ডাটা টাইপটা মিলাতে পারছে না, এটা কিন্তু ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর এটা কিন্তু এখন স্ট্রিং, এটা কিন্তু এখন স্ট্রিং। ওকে, সো আমি যদি এখন এবার এখানে দেন ইকুয়াল 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 ট্রিপল ইকুয়াল, কি দিলাম? ট্রিপল ইকুয়াল দিলাম, এবার একটু রিলোড দেন, অ্যান্সার ফলস, দেখছেন? এবার কি হয়েছে কাজটা? অ্যান্সার ফলস হয়ে গেছে। এর রিজনটা হচ্ছে এবার কন্ডিশনে মিলতেছে না, এই কন্ডিশনে আবার মিলতেছে না, কেন? কারণ আবার বললাম এর মানটা 5 মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে বলা হয়, যেটা আমরা একটু আগে ডাটা টাইপে দেখলাম যে ইন্টিজার, বাট এইটা আমি বলছি যে কোনো একটা কিছু যখনই আপনি কোটেশনের মধ্যে লিখবেন সেটা হয়ে যাবে স্ট্রিং, সেটা হয়ে যাবে কি স্ট্রিং এ, সে বুঝে নিবে যে এটা একটা স্ট্রিং, কনভার্ট করে নেবে। ওকে, সো এইখানে এবার সে মিলাতে পারছে না, যে ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে সে ডাটা টাইপও চেক করবে, ডানে বামে সমান কিনা সেটা তো চেক করবে, এবং দুইটা ডাটা টাইপ ঠিক আছে কিনা সেটাও চেক করবে, ডাটা টাইপ ঠিক আছে কিনা সেটাও চেক করবে। সো এখন দেখেন আমাদের ডাটা টাইপ মিলতেছে না, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং, যার কারণে এবার আমাদের অ্যান্সার ফলস, অর্থাৎ চলে এসেছে ইলসে, চলে আসছে কোথায়? ইলসে। ওকে, সো এইটাই বেসিক্যালি হচ্ছে এই উদাহরণটাই দিতে চাচ্ছে, এই জন্য আপনাদের এই স্টেটমেন্টটাও দেখাই দিলাম। সো ডাটা টাইপ অনেক মজার, আর ডাটা টাইপ চেক করার জন্য যে কোনটা কি ডাটা টাইপ এটা চেক করার জন্য একটা ফাংশন আছে, সহজ উপায় আরো বলে দিই, যে আপনি মনে করেন কোন একটা ডাটা টাইপ নিয়ে কনফিউজ, যেটা কি টাইপের ডাটা বুঝতে পারছেন, আপনি সেটাকে চেক করে ফেলতে পারবেন, পিএইচপির ফাংশন ইউজ করেন, নাম হচ্ছে var dump, var dump। এবার যদি এই যে এটাকে যদি এবার এর মধ্যে ঢুকাই দেন, এটাকে কি করলাম, এর মধ্যে ঢুকাই দিলাম একটা ফাংশনের মধ্যে, এবার রিলোড দেন, দেখেন এই যে আইএনটি দেখাচ্ছে, দেখছেন? আইএনটি মানেই হচ্ছে ইন্টিজার, দিয়ে ওই আউটপুটটা কোটেশন ইয়ার মধ্যে দেখাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সো আপনাকে এই আইএনটি মানে বুঝতে হবে ইন্টিজার। এবার যদি আপনি এখানে একটা কোটেশন দিয়ে দেন, এই যে এরকম এটাতে দিয়ে দেন, তাহলে এবার কি দেখাবে? রিলোড দেন, এই যে দেখেন স্ট্রিং, দেখছেন? ডাটা টাইপ চেঞ্জ, স্ট্রিং দেখাচ্ছে, আর এই যে এটা 5 অ্যান্সার এটা। ওকে, বুঝতে পারছি? সো এবার যদি আপনি এখানে এই যে এখানে 0.00 বা শুধু জিরো দেন, তাহলে কি দেখাবে? রিলোড দেন, ফ্লোট, দেখছেন? তো আমি বললাম যে যেটাতে পূর্ণ সংখ্যা পাবে একটা, সেটা ফ্লোট, দেখেন দেখাই দিতেছে। সো যদি কনফিউশন থাকে তাহলে আপনি এই ফাংশনটাও শিখে নিতে পারেন, যে এই ফাংশন দিয়ে আপনি ডাটা টাইপটাও দেখে নিতে পারবেন যে কোনটা কি টাইপের ডাটা টাইপ। বুঝা গেছে? বুঝা গেছে? সো আজকে আপাতত পিএইচপি এর এতটুকু, অল্প অল্প করে দেখায় যেন মাথায় ঢোকে বিষয়গুলা।
এগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের কি কি দেখানো হলো পিএসপি আমি লিস্ট করে দিতেছি, এগুলা ভালো করে প্র্যাকটিস করবেন, বুঝবেন ভালো করে। একটা হচ্ছে ভ্যারিয়েবল প্রথমে, ওকে, তারপরে হচ্ছে ডাটা টাইপ, আর একটা হচ্ছে স্টেটমেন্ট, এটাকে বলা হয় স্টেটমেন্ট। ইফ, ইলস, ইলস, এই তিনটার কাজ। ইফ, ইলস ইফ আর ইলস কিভাবে শর্ত আমরা দিতে পারি, হ্যাঁ, কন্ডিশন দিতে পারি আর চেক করতে পারি কোন একটা ডাটাকে চেক করতে পারি কিভাবে, এরকম সিস্টেম। ওকে, মনে করেন আপনি একটা বাংলা সাবজেক্টে পাইছেন হচ্ছে যে আমরা এরকম একটা রেজাল্ট শিট বানাবো পরবর্তীতে, যে 33-এর উপরে পেলে পাস একটা সাবজেক্টে, এবং আমরা একটা মার্কশিট বানাবো যে 40 থেকে 50-এর মধ্যে সে এ গ্রেড পাবে, বা হচ্ছে 70 থেকে 80-র মধ্যে পেলে সে এ প্লাস পাবে, এরকম একটা গ্রেড সিস্টেম করব। দেন আমরা কন্ডিশন দিব এভাবে, দেন বের হয়ে যাবে আপনার গ্রেডিংটা। আপনি যত নাম্বার পাইছেন এখানে বসাবেন সাবজেক্টে, অটোমেটিক্যালি আপনি কি গ্রেড পাইছেন সেটা বের হবে। ঠিক আছে, তো এই যে রিলেটেড কাজগুলা কিন্তু আপনাকে এভাবেই করতে হবে। তো এই তিনটা বিষয়ে একদম ক্লিয়ার ধারণা নিয়ে প্র্যাকটিস করবেন সামনে ক্লাস পর্যন্ত। ওকে, এই তিনটা। এখন আমরা আবার ওয়ার্ডপ্রেসে যাই। সো আমরা ওয়ার্ডপ্রেসের জন্য আমরা যে ফাইলে কাজ করতেছিলাম সেটা এখন আমরা রান করব, অর্থাৎ লোকাল হোস্ট দেন ইশিখন, ইশিখনের পরে আমরা পিএসপি তে ঢুকবো না, আমরা এখানে একটা ব্যাচের নাম দেওয়া আছে। ওকে, সো আমরা এটাকে রান করি তাহলে আসবে। সো এই যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলা, এটা হচ্ছে পিএসপি, হ্যাঁ, আরো অনেক কিছু আছে, সি আছে, জাভা আছে, প্রায় এই জিনিসগুলা সেম পাবেন। যেরকম অন্যগুলাতে ভ্যারিয়েবল ডিক্লেয়ারটা একটু অন্যরকম, সিনটেক্স মানে নিজস্ব কিছু সিনটেক্স থাকে, ওই সিনটেক্সটা খালি আলাদা, তাছাড়া প্রায় সেম। এই যে এই জিনিসগুলো প্রায় সেম সবকিছু, এই যে এখানে অপারেটর, যে তারপরে এই যে কন্ডিশন গুলো আপনি দিতেছেন, প্রায় অন্যান্য ল্যাঙ্গুয়েজও একই সিস্টেম। সো একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালো মতো পারেন, অন্যান্য ল্যাঙ্গুয়েজও আপনি বুঝে যাবেন নিজে নিজেই, তখন পারবেন শিখতে, কারো কাছে যাওয়ার দরকার নাই, নিজে নিজে তখন পারবেন, এরকম জিনিস এগুলা। ওকে, সো 132 দেন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের হচ্ছে ইয়েগুলা দেখছিলেন, ওই অপশন গুলা সব করতে পারছেন? ওইরকম অপশন বানাতে হবে, আমাদেরও বানানো শিখতে হবে। একটা এইচটিএমএল টেমপ্লেটে ওইরকম অপশন বানানো শিখতে হবে, তাহলে কেন আপনার চাহিদা বাড়বে, আপনার হচ্ছে যে ক্লায়েন্ট পাবেন বেশি, কাজ পাবেন বেশি বেশি, সবকিছুই আর কি, ওগুলাই আমাদের শিখতে হবে চাহিদা বেশি বাড়াইতে গেলে। ওকে, সো এখন আমরা এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিনে যাব, অ্যাডমিন প্যানেলে আমরা আজ কিছু প্লাগইন সম্পর্কে ধারণা নেব। মজার জিনিস দেখেন, ওয়ার্ডপ্রেসটা এত বেশি জনপ্রিয় হওয়ার আরেকটা রিজন হচ্ছে প্লাগইন। আরেকটা রিজন কি? প্লাগইন। সো এটার অনেক মজার মজার প্লাগইন আছে যেগুলো আপনি ইউজ করে অনেক আহ, মানে কাজ কাজ যতই কঠিন হোক আপনি ইজি করে ফেলতে পারবেন কোনো একটা কিছু। যেমন আমরা মনে করেন এই যে অনেক সাইটে দেখি যে কন্ট্যাক্ট ফর্ম ইউজ করে, তাই না, যে আপনার হচ্ছে সাইট থেকে মেসেজ দেয়, তখন আপনার ইমেলে চলে যায় মেসেজটা। তো ওটা যদি আমরা করতে চাই, জাস্ট একটা প্লাগ ইন ইনস্টল করবো, কাজ হয়ে যাবে, এরকম সিস্টেম। তো এখন আমরা দেখবো, দেখেন উদাহরণ দিলেই বুঝতে পারবেন ব্যাপারটা। ওকে, তারপরে মনে করেন আপনি একটা স্লাইডার চাচ্ছেন এখন অন্য একটা পেজে, এখন কিন্তু আপনি করতে পারবেন না আপনার সাইটে, হ্যাঁ, কিন্তু আপনি অনেক অনেক স্লাইডারের প্লাগ ইন আছে, অনেক সুন্দর সুন্দর স্লাইডারের প্লাগ ইন আছে, যেগুলো আপনি ইনস্টল করে ইজিলি একটা প্লাগ স্লাইডার আপনার সাইটে শো করাতে পারবেন। তারপরে মনে করেন একটা গ্যালারি এখন শো করাবেন, গ্যালারি ইমেজ, আপনি এখন কিন্তু চাইলে এখানে কোনো যেহেতু থিমে এখন ফাংশনালিটি নাই, কিন্তু আপনি প্লাগ ইন ইনস্টল করে ওই গ্যালারি যে কোনো একটা পেজে শো করাতে পারবেন, এরকম মজার জিনিস। ঠিক আছে,
সো চলেন দেখি আবার। সো এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট। এই যে কন্ট্যাক্ট আস, এখানে ক্লিক করলে এখন শুধুমাত্র লেখা শো করতেছে, তাই না? এখানে আমরা একটা কন্ট্যাক্টের বক্স শো করা, যার মাধ্যমে ইউজাররা কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারবে আমাদের সাথে। ওকে, ওই সাইটে অ্যাডমিন প্যানেলে মেসেজ যাবে, অর্থাৎ ইমেলে মেসেজ যাবে। তো এই যে দেখেন এখানে প্লাগইনস নামের একটা অপশন আছে, এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করে এবার এই যে এখানে দেখেন প্লাগইন, থিমের মতো সিস্টেম, হ্যাঁ অনেক প্লাগইন। তো এখানে এসে সার্চও দিতে পারবেন। আপনি যেহেতু চাচ্ছেন কি কন্ট্যাক্ট ফর্ম, সো এখানে লেখেন কন্ট্যাক্ট, যেটা মন চায় সেটা লিখে সার্চ দিবেন, দেখবেন অনেক অনেক প্লাগইন এখানে পাবেন ওই রিলেটেড। ওকে, সো কন্ট্যাক্ট ফর্ম, জাস্ট এটা লিখে আমি সার্চ দিলাম, এই যে সার্চ হচ্ছে, এই যে দেখেন চলে আসছে। এবার কন্ট্যাক্ট ফর্ম রিলেটেড প্লাগইন গুলো আমার সামনে, দেখছেন? সো আপনারা যেটা মন চায় ইনস্টল করে কাজ করতে পারবেন। সো এখানে একটা জিনিস দেখতে পারেন যে পপুলার কোনটা, এই যে এটা 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল, সবচেয়ে বেশি পপুলার এটা। সো কোন একটা প্লাগইন যদি ডিটেলস জানতে চান, এই যে এই আইকনে ক্লিক করলে আপনার কাছে এখানে ভিউ হবে, দেন এখানে আপনি সুন্দর মতো জিনিসগুলো দেখতে পারবেন, পড়তে পারবেন যে এটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারেন। এই যে দেখেন ডিসক্রিপশন লেখা আছে, ওকে, তারপরে এই যে রেটিং দেখতে পারেন, এখানে ভার্সন দেখতে পারেন, হ্যাঁ, তারপরে ইনস্টলেশন কিভাবে করবেন সেগুলো লেখা থাকে, স্ক্রিনশট দেখতে পারবেন যে কিভাবে এটাকে ইউজ করবেন। দেখেন বলে দিছে যে এই যে এরকম একটা কন্টাক্ট নামের মেনু আসবে, দেন এর মধ্যে এটা থাকে। সো বেসিক্যালি বেশিরভাগ মানুষজনই এটা ইউজ করে। সো আমরা এটাকে ইনস্টল করবো, জাস্ট ইনস্টল। আগে থিম বানানোই শিখেন, তারপরে প্লাগইন। এই জার্নিটা একটু লম্বা করতে হবে, এত অল্প সময়ে লিমিটেশনে করা যাবে না। যেরকম আপনাদের 30টা ক্লাস, 30টা ক্লাস শেষ করতে হবে আমাদের, ঠিক আছে? আপনাদের যেটা করতে হবে এগুলা কমপক্ষে 5 মাস, 4 মাস, 5 মাস ধরে শিখতে হবে, লেগে থাকতে হবে এবং কন্টিনিউয়াস, তারপরে একটা আউটপুট পাবেন। যদি এভাবে কন্টিনিউয়াসলি 4 থেকে 5 মাস লেগে থাকতে পারেন, তাহলে একটা আউটপুট পাবেন। এবং প্র্যাকটিস তো করতেই হবে, মাস্ট। ওকে, তো দেখেন এই যে আমাদের এখন প্লাগইনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, বলতেছে যে সেটিং আর ডিএক্টিভ। সো আপনি যদি প্লাগইনটা আবার না চান, জাস্ট ডিএক্টিভে ক্লিক করলে এটা ডিএক্টিভ হয়ে যাবে। ওকে, সো এখানে দেখেন প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে আমাকে একটা কন্ট্যাক্ট নামের মেনু চলে আসছে আমার স্ক্রিনে, আমার ড্যাশবোর্ড স্ক্রিনে। আপনি যদি এটাকে ডিএক্টিভ করেন, দেখেন এটা নাই হয়ে যাবে, নাই। সো আমরা যখনই প্লাগইনটা ইনস্টল করলাম অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়, তখন এটা চলে আসছে। ওকে, তো এখন এই কন্ট্যাক্টের মধ্যে যান, দেখেন আপনাকে একটা কন্ট্যাক্ট ফর্ম দিতেছে, আর এখানে এটাকে বলা হয় শর্টকট। সো আমরা যখন থিম বানানো শিখবো এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে যাব, এই যে শর্টকট গুলা কিভাবে করে। শর্টকট দেখেন, এটার এমন একটা শক্তি, এই কোডটুকুন আপনি যে কোনো জায়গায় বসাইলেই এর ভিতরে যে আউটপুটটা আছে, অর্থাৎ এই যে যে ফর্মটা বানানো আছে এই ফর্মটা শো করবে। এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া আছে যে ইউর নেম, ইউর ইমেল, সাবজেক্ট এন্ড মেসেজ, এই 4টা ফর্ম। দেখেন আমি জাস্ট ওই শর্টকটটাতে যাব, আবার এই যে শর্টকটটা জাস্ট কপি করবো, এটাকে কপি করে আমাদের পেজে যাব, যে পেজে আমি লাগাতে চাচ্ছি। সাপোজ কোন পেজে, যে কন্টাক্ট আস, এই পেজের মধ্যেই তো কন্টাক্ট আসটা লাগাতে চাচ্ছি, তাই না? তো জাস্ট এখানে ওই কোডটা পেস্ট করে দেবো, এবার আপডেট দিব। এবার দেখেন আমাদের এখানে কন্টাক্ট ফর্ম চলে আসবে, দেখছেন? ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট, ইওর মেসেজ, আর এখানে একটা সেন্ড বাটন, দেখছেন? মজার জিনিস না? তো এটাই হচ্ছে প্লাগইনের চমক। আরো অনেক মজার মজার আছে, আমরা দেখবো। এই যে 1 মিনিট পরে রিস্টার্ট দিবে, সব অপশনে দেওয়া যায়, লাইভ চ্যাটও করা যায়, আমারই করা আছে লাইভ চ্যাট অনেক। পিএসপি ফ্রেমওয়ার্ক এখন